আমরা শুরু করি যে ভাইরাস ভাইরাস মানে কি বিষ, তাই না? ভাইরাস মানে কি বলতো? বিষ। এবং এই ভাইরাসটা কিন্তু আসলে অণুজীব নয়। কেন অণুজীব নয়? কারণ ভাইরাসের তো কি জীবন নাই। এটা জ্বর এবং জীব, জ্বর এবং জীব দুইটার মধ্যবর্তী এক ধরনের কি বলতো সত্তা। যে ভাইরাসটা জ্বর এবং জীব দুইটার মধ্যবর্তী এক ধরনের কি বলতো সত্তাটা কি ভাইরাস। বুঝতে পারছো? যে ভাইরাস জীব এবং জ্বরের মধ্যবর্তী এক ধরনের সত্তা, এটা কিন্তু অণুজীব নয়। ওকে, তারপরের পয়েন্ট আসো যে ভাইরাস আসলে কি কি দ্বারা গঠিত। আমরা যদি খাঁটি বাংলা ভাষায় কথা বলি, ভাইরাস গঠনের জন্য দুইটা উপাদান অত্যাবশ্যক। এক নম্বরে তোমার নিউক্লিক অ্যাসিড লাগবে, ঠিক আছে? দুই নম্বরে প্রোটিন আবরণ লাগবে। কোন ভাইরাসে যদি এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ এই দুইটার একটা অনুপস্থিত থাকে, আমরা সেটাকে ভাইরাস বলতে পারবো না। আমরা সেটাকে কি বলতে পারবো না বলতো? ভাইরাস বলতে পারবো না। এবার দেখো, এই যে নিউক্লিক অ্যাসিডটা আছে, এই নিউক্লিক অ্যাসিডটা দুই প্রকার হতে পারে। আরএনএ হতে পারে অথবা কি বলতো ডিএনএ হতে পারে। কিন্তু কখনোই একই সাথে একটা ভাইরাসে ডিএনএ অথবা আরএনএ অবস্থান করবে না। যে ভাইরাসের ডিএনএ থাকবে সেখানে আরএনএ নাই, যেখানে আরএনএ থাকবে সেখানে কি নাই বলতো? ডিএনএ নেই। ওকে, এবার দেখো এই যে প্রোটিন আবরণটা থাকে, এই প্রোটিন আবরণটাকে আমরা বলি বেসিক্যালি ক্যাপসিড বলি। বুঝতে পারছো? যে এই প্রোটিন আবরণটাকে কি বলি বলতো? ক্যাপসিড বলি। আর এই যে ক্যাপসিডটা আছে, এই ক্যাপসিডটা আরো বেশ কিছু সাব ইউনিটে বিভক্ত থাকে, তার নাম কি ক্যাপসোমিয়ার। তাহলে আমরা প্রথমে কি পেলাম? ক্যাপসিড, ক্যাপসিড থেকে কি ক্যাপসোমিয়ার, ক্যাপসিড, ক্যাপসিড থেকে কি ক্যাপসোমিয়ার। এই দুইটা ইনগ্রেডিয়েন্ট ম্যান্ডেটরি। এই দুইটার কোনো একটা ইনগ্রেডিয়েন্ট যদি কোনো সত্তায় অনুপস্থিত থাকে, তাহলে আমরা তাকে কি বলতে পারবো না বলতো? ভাইরাস বলতে পারবো না। আর ক্যাপসিডের সংখ্যা ভাইরাসগুলোতে সাধারণত 2000 থেকে 2130টি হয়ে থাকে, 2130 হয়ে থাকে। এরপরে দেখো অপশনাল কিছু ইনগ্রেডিয়েন্ট ভাইরাসে থাকতে পারে। কি কি? তোমার বহিস্থ আবরণ। কিছু কিছু ভাইরাসে আমরা এক্সটার্নাল লেয়ার বা বহিস্থ আবরণ দেখতে পারি। ভাইয়া, এক্সটার্নাল লেয়ার বা বহিস্থ আবরণটা কি দ্বারা নির্মিত? এটা বেসিক্যালি লিপোপ্রোটিন দ্বারা নির্মিত। এটা বেসিক্যালি কি দ্বারা নির্মিত? লিপোপ্রোটিন দ্বারা নির্মিত। আর এই লিপোপ্রোটিন বা লিপিড নির্মিত যে আবরণগুলো থাকে যে ভাইরাসগুলোতে, তাদেরকে আমরা কি ভাইরাস বলবো? লিপোভাইরাস বলবো। এই যে লিপোভাইরাস, আমি কথাটা এখানে লিখলাম না, বাট এটা তোমার নোটে থাকতে হবে, কারণ আমি কি মুখ দিয়ে বলছি। ওকে, লিপোপ্রোটিন নির্মিত বা লিপিড নির্মিত, আর এদেরকে আমরা কি লিপোভাইরাস বলি। আর এদের যে ইউনিটটা আছে, এই ইউনিটটাকে বলা হয় পেপ্লোমিয়ার। এই ইউনিটটাকে কি বলা হয় বলতো? পেপ্লোমিয়ার। তারপরে দেখো কোন কোন ভাইরাসে এনজাইম থাকে, কোন কোন ভাইরাসে এনজাইম থাকে। যেমন এইচআইভি ভাইরাসে একটা এনজাইম থাকে, নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এইচআইভি ভাইরাসে যে এনজাইমটা থাকে সেটার নাম কি বলতো? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। ব্যাকটেরিওফাজে একটা এনজাইম থাকে, ব্যাকটেরিওফাজ একটা এনজাইম থাকে, নাম লাইসোজাইম, লাইসোজাইম। ঠিক আছে? তারপরে দেখো যে আরেকটা আছে ইনফ্লুয়েঞ্জাতে থাকে নিউরামিনিডেস, ইনফ্লুয়েঞ্জা, এখানে থাকে নিউরামিনিডেস। ওকে, এই ভাইরাস গঠনে এই চারটা উপাদান আমরা বেসিক্যালি পাই। তবে এই 3 এবং 4 নাম্বার উপাদানটা অপশনাল উপাদান। এটা ভাইরাসে থাকতেও পারে, নাও পারে, বাট 1 এবং 2 নাম্বার উপাদানটা ম্যান্ডেটরি উপাদান। এই দুইটা কি বলতো মাস্ট থাকবে, এই দুইটা মাস্ট থাকবে। এই দুইটা অনুপস্থিত থাকলে আমরা সেটাকে কি বলতে পারবো না? ভাইরাস বলতে পারবো না, না 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 না। ওকে, এবার আসো ভাইরাসের ইতিহাস। আমরা ভাইরাসের গঠনটা জানলাম, ভাইরাস নিয়ে আসলে কে কি কথাবার্তা বলছে দুই একটা জানবো, সব না।
মায়ার মোজাইক রোগের বর্ণনা করছে। মায়ার মোজাইক, মায়ার মোজাইক, মায়ার মোজাইক, আই ভনস্কি, ভনস্কি ভাইরাসের আবিষ্কারক, ভনস্কি ভাইরাসের আবিষ্কারক, তাহলে মায়ার মোজাইক রোগের আবিষ্কারক, ভনস্কি ভাইরাসের আবিষ্কারক, ভনস্কি ভাইরাসের আবিষ্কারক। ঠিক আছে, তারপরে দেখা হচ্ছে লুই পাস্তুর জলাতঙ্কের টিকা গেল, এইডস রোগের ভাইরাস। তারপরে হচ্ছে যে ওয়াল্টার রিড, এ হচ্ছে কি করছে বলতো, হেপাটাইটিস সি আবিষ্কার করছে। ওকে, সি আবিষ্কার করছে। সো এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। আরেকটা এটা মনে রাখতে পারো, স্যালে বলছে ভাইরাস আসলে হচ্ছে একটা মধ্যবর্তী সত্তা। স্যালে কি বলছে, হচ্ছে একটা মধ্যবর্তী সত্তা। সো এই পয়েন্টগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো। এই যে আমি যেগুলো মার্ক করে দিছি, এই 2টা 3 6টা, এই যে 6টা আমি মার্ক করে দিছি, এই 6টা মনে রাখার চেষ্টা করবো। এগুলো দরকার নাই। জীবীয় বৈশিষ্ট্য, আকৃতি, ভাইরাসের আকৃতি থেকে আমরা মনে রাখতে পারি যে সবচেয়ে ছোট উদ্ভিদ ভাইরাস, ভাইরাসের আকৃতি সাধারণত কি বলতো, 12 ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার হয়? ভাইরাসের আকৃতি 300 ন্যানোমিটার হয়। ভাইরাসের আকৃতি 300 ন্যানোমিটার হয়। 12 ন্যানোমিটার যে ভাইরাসটা, এটা হচ্ছে কি, পোলিও ভাইরাস। আর 300 ন্যানোমিটার যে ভাইরাসটা, এটা কি ভাইরাস বলতো, টিএমভি ভাইরাস। তাহলে পোলিও ভাইরাস আর হচ্ছে আমরা কি পেলাম বলতো, টিএমভি ভাইরাস পাইলাম। এবার দেখো যে আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস কোনটা, মনে রাখবা গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস হচ্ছে কি বলতো, সবচেয়ে ছোট ভাইরাস। ঠিক আছে, সবচেয়ে ছোট ভাইরাস। এই যে এখানে যে 6টা আমি মার্ক করছি, এই 6টা লিখবা, বাকিগুলো নোটে লেখার দরকার নাই, এই 6টা লিখবা। ওকে, তাহলে আমরা 12 ন্যানোমিটার পোলিও, 300 ন্যানোমিটার কি টিএমভি, আর সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস হচ্ছে গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। এগুলো দরকার নাই। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকেও এখান থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে। দেখো, ভিরিয়ন, ভিরয়েড, পিরিয়ন, এটা মুখস্থ করার কোনো জিনিস না, জাস্ট তুড়ি মেরে শিখে ফেলবা। দেখো, একটু আগে আমি বলছি একটা ভাইরাস হওয়ার 2টা কন্ডিশন, কি কি, প্রোটিন বা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড থাকা লাগবে, প্রোটিন, দাঁড়াও একটু দাঁড়াও। ওকে, তাহলে দেখো যে ভাইরাস হওয়ার জন্য 2টা কন্ডিশন থাকতে হবে, একটা প্রোটিন থাকতে হবে, একটা নিউক্লিক অ্যাসিড থাকতে হবে। যদি কোনো একটা অনুপস্থিত থাকে আমরা তাকে ভাইরাস বলতে পারি না। এবার চলো আমরা দেখি, জাজমেন্টে যাই। দেখো, ভিরিয়নের 1 নাম্বার কন্ডিশন আসলে কি বলছে, হচ্ছে 1 নাম্বার কন্ডিশন কি বলছে সেটা নিয়ে হচ্ছে কথা বলি। দেখো, আরএনএ অথবা ডিএনএ থাকে, কি থাকে, আরএনএ অথবা ডিএনএ, তার মানে 1 নম্বর কন্ডিশন ফিল আপ ভাইরাসের। তারপরে কি, প্রোটিন থাকে, সে কি 2টা কন্ডিশনই ফিল আপ করছে। এই কারণে তোমরা বড় সংক্রমণক্ষম ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। কি বলছি বলতো, সংক্রমণক্ষম ভাইরাস কণাকে কি বলে, ভিরিয়ন বলে, কারণ এখানে নিউক্লিক অ্যাসিডও থাকে, প্রোটিনও থাকে। এই যে সংক্রমণক্ষম ভাইরাস কণা যে ভিরিয়ন, এই কথাটা কিন্তু নোটে থাকতে হবে। তারপর আসে হচ্ছে ভিরয়েড। চলো এখানে আমরা জাজমেন্ট করি। দেখো, আরএনএ থাকে, ডিএনএ থাকে না, তার মানে কি একটা কন্ডিশন সে ফিল আপ করছে, নিউক্লিক অ্যাসিড থাকতেছে, বাট কি নাই, প্রোটিন নাই। কি থাকে না, প্রোটিন থাকে না। একটু আগে আমরা কথাবার্তা বলছি যে ভাইরাস হওয়ার জন্য তোমাকে 2টা কন্ডিশনই ফিল আপ করতে হবে, প্রোটিনও থাকতে হবে, নিউক্লিক অ্যাসিডও থাকতে হবে। যদি কোনো একটা অনুপস্থিত থাকে আমরা তাকে ভাইরাস বলতে পারবো না। এখানে দেখো, নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন নাই, দ্যাটস ওয়াই এটা ভাইরাস না। এই কারণে আমরা পড়ি যে সংক্রামক আরএনএ কে ভিরয়েড বলে। কি বলছি বলতো, সংক্রামক আরএনএ কে হচ্ছে কি বলে, ভিরয়েড বলে, আরএনএ কে ভিরয়েড বলে। এবার আসো পিরিয়ন। দেখো, নিউক্লিক অ্যাসিড থাকে না, শুধু কি প্রোটিন থাকে, তার মানে সেও কি একটা কন্ডিশন ফিল আপ করতেছে, আরেকটা কন্ডিশন কি করতেছে না বলতো, ফিল আপ করতেছে না। দ্যাটস ওয়াই এই পিরিয়নকে আমরা বলি সংক্রামক প্রোটিন ফাইব্রিল, কারণ এখানে কি নিউক্লিক অ্যাসিড নাই, শুধু প্রোটিন আছে। এই কারণে আমরা হচ্ছে এটাকে বলি কি সংক্রামক প্রোটিন ফাইব্রিল। এবার বুঝতে পারছো যে কেন আসলে এই পিরিয়ন আর ভিরয়েডকে ভাইরাস ডাকা হয় না, কেন আসলে হচ্ছে
পিরিয়ন আর হচ্ছে ভিরয়েডকে ভাইরাস রাখা হয় না। এই বিষয়টা ক্লিয়ার। কি কি রোগ সৃষ্টি করে এটা মনে রাখবা। এর বাহিরে আমরা আরেকটা জিনিস পড়ি, নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিও ক্যাপসিড হচ্ছে ভাইরাস, বাট তার সংক্রমণ ক্ষমতা নাই। এই কারণে এটাকে বলা হয় সংক্রমণক্ষম ভাইরাস, সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণা। তাহলে নিউক্লিও ক্যাপসিডের সংজ্ঞাটা কি? সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে কি বলা হয়? নিউক্লিও ক্যাপসিড বলা হয়। ঠিক আছে, সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে কি বলা হয়? নিউক্লিও ক্যাপসিড বলা হয়। এই স্যাটেলাইটটা হচ্ছে একটু দেখবা। ওকে, এটা চলে গেল। আমরা ভাইরাসের গঠনও পড়ে ফেলছি, এটাও চলে গেল। এবার হচ্ছে আমরা ভাইরাসের হচ্ছে প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস দেখব। শ্রেণীবিন্যাসের শুরুতেই আমরা নিউক্লিক অ্যাসিডের ওপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণীবিন্যাসটা দেখবো। টপিকস গুলোর নাম লিখবা। প্রথমে ভাইরাসের গঠন পড়াইছি, তারপর হচ্ছে ভাইরাসের সাবভাইরাল সত্তা পড়াইছি, তারপরে হচ্ছে আমরা কিসে যাচ্ছি? ভাইরাসের প্রকারভেদে যাচ্ছি। ওকে, তাহলে দেখো যে নিউক্লিক অ্যাসিড ভাইরাসের প্রকারভেদের প্রথমেই যে নিউক্লিক অ্যাসিড অনুযায়ী ভাইরাসকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিএনএ আর একটা কি আরএনএ। যে সকল ভাইরাসের ডিএনএ থাকবে ডিএনএ ভাইরাস, যাদের আরএনএ থাকবে আরএনএ ভাইরাস। ওকে, এবার আসো এই যে ডিএনএটা আছে আমরা কি স্বাভাবিকভাবে জানি ডিএনএ হচ্ছে কি দ্বিসূত্রাকার বা ডাবল হেলিক্স, আর আরএনএ কি এক সূত্রাকার বা হচ্ছে কি সিঙ্গেল হেলিক্স। তবে ভাইরাসের এমন একটা গোত্র আছে যাদের ডিএনএ এক সূত্রক। ভাইরাসের এমন একটা গোত্র আছে যাদের ডিএনএ কয় সূত্রক বলতো? এক সূত্রক। সেই গোত্রটার নাম হচ্ছে পারবোভিরিডি। এই গোত্রের এক্সাম্পল কি? 5X174 আর হচ্ছে M13 কোলিফাস। তারপরে দেখো আরএনএ এর একটা গোত্র আছে যারা দ্বিসূত্রক। সাধারণত আরএনএ এক সূত্রক, বাট আরএনএ এর একটা গোত্র আছে যারা কি বলতো? দ্বিসূত্রক। সো তাদের ক্ষেত্রে দেখো রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, তাদের এক্সাম্পল গুলো। ওকে, এবার আসো ডিএনএ ভাইরাস গুলো যে ছন্দ দিয়ে মনে রাখবা। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। এরা হচ্ছে কি ডিএনএ ভাইরাস। এর বাইরে যা আছে সব আরএনএ ভাইরাস। যেমন করোনা একটা এক সূত্রক আরএনএ ভাইরাস, বুঝতে পারছো? এর বাইরে যা আছে সব আরএনএ ভাইরাস। অধিকাংশ প্রাণী ভাইরাসে ডিএনএ থাকে, অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ থাকে। অধিকাংশ প্রাণী ভাইরাসে হচ্ছে ডিএনএ থাকে, অধিকাংশ হচ্ছে উদ্ভিদ ভাইরাসে কি থাকে বলতো? তোমার হচ্ছে আরএনএ থাকে। সানজিদা বিনতে রাসুল সে কমেন্টে জানাইছে উরবানা উর্মি থ্যাংকু বেবু। এটা মানে কি? থ্যাংকু বেবু মানে কি? ফলাফল অনেক আপডেট। আচ্ছা, তারপরে আসো যে ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস কোনগুলো আসলে দেখো, মানে একটা ভাইরাস পূর্বে একটা পোষক দেহে ছিল, পরে সে পোষক দেহ চেঞ্জ করে অন্য একটা ভাইরাসে চলে গেছে, মানে অন্য একটা পোষক দেহে চলে গেছে। যে কি বলতো, যে মনে করো যে একটা ভাইরাস প্রথমে মানুষের রোগ সৃষ্টি করত, সে এখন মানুষেও রোগ সৃষ্টি করে, পাশাপাশি গরু ছাগলেও রোগ সৃষ্টি করে। এই জিনিসটাকে আমরা বলবো কি বলতো? ইমার্জিং ভাইরাস। এটাকে আমরা কি বলবো? ইমার্জিং ভাইরাস। তো ইমার্জিং ভাইরাস গুলো আমরা মনে রাখবো হেন্স, HCNS, হেন্স, HIV, ইবোলা, নিলে ভাইরাস, তারপরে কি বলতো? সার্স ভাইরাস। সার্স মিন্স হচ্ছে সেভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম। সেভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম, সেভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম। একটু ওয়েট করো, মানে আমার একটা সেভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম, ঠিক আছে? সেভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম। ওকে, তারপরে দেখো, তার মানে বলতো যে আমরা যদি করোনার কথা বলি, করোনা কিন্তু একটা সার্স ভাইরাস, মানে যারা শ্বসনতন্ত্রের জটিলতা সৃষ্টি করে তাদেরকে সেভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম হচ্ছে ভাইরাস বলে, বুঝতে পারছো? তাদেরকে হচ্ছে ভাইরাস বলে। ওকে, একটু দাঁড়াও, মানে একজনকে আমি একটা কাজে পাঠাইছি, তো আবার মেসেজ দিচ্ছে, আমি না বললে কাজটা করতে পারবে না। ওকে, সেভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস। তারপরে দেখো বিজ্ঞানী হোমস এর একটা ক্লাসিফিকেশন আছে, মাইকোফাস, ফ্যাগাইনি, ফাইটোফ্যাগাইনি, জিওফ্যাগাইনি। এই তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। ওকে, ভাইরাসের প্রকারভেদ হয়ে গেল, এগুলো দরকার নাই। করোনা ভাইরাস, করোনা সম্পর্কে তো বললাম। আচ্ছা, তাহলে বলো তো টিএমবিটা কি ভাইরাস? টিএমবিটা কি ভাইরাস বলো? টিএমবিটা কি ভাইরাস বলো?
বলো টিএমভিটা কি ভাইরাস? বলো 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 বলো, কমেন্ট করে জানাও টিএমভিটা কি ভাইরাস। তুমি ফার্স্ট টাইম দেখো আমি তোমাকে যে ডিএনএ ভাইরাস গুলো পড়াইছি সেখানে টিএমভি আছে কিনা। তুমি ফার্স্ট টাইম কি দেখবা, আমি যে তোমাকে ডিএনএ ভাইরাস গুলো পড়াইছি দেখো এখানে টিএমভি নাই, দ্যাটস ওয়াই এটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস। সোজা হিসাব, দ্যাটস ওয়াই এটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস। ওকে, দরকার নাই দরকার নাই দরকার নাই। আচ্ছা, তারপরে দেখো লাইটিক চক্র আর হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র আর হচ্ছে কি বলতো লাইসোজেনিক চক্র। এই লাইটিক চক্রের ডেফিনেশনটা মনে রাখবা, আর লাইসোজেনিক চক্রের ডেফিনেশনটা মনে রাখবা, আর এক্সাম্পলটা মনে রাখবা। ঠিক আছে, এইটা এইটা আর হচ্ছে এই সংজ্ঞাটা, এই দুইটা জিনিস হচ্ছে মনে রাখবা। এই দুইটা জিনিস হচ্ছে মনে রাখবা। এই দুইটা জিনিস হচ্ছে মনে রাখবা। ওকে, তারপরে দেখো, হ্যাঁ নোট দেওয়া হয়, নোট দেওয়া হয়, তো নোট দেওয়া হয়। এবার আসো ভাইরাস ঘটিত রোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভাইরাস ঘটিত রোগটা, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। চলো আমরা দেখি যে ভাইরাস ঘটিত রোগগুলো কি কি। দেখো হাই, ভাইরাস থেকে একটু বেশি পড়বো আমরা। হাই হাই, দেশে, বসন্ত, মাস এলো, ভাইকে ফ্লু, দাঁড়াও, ভাইকে ফ্লু, ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। ওকে, তাহলে দেখো যে হাই দিয়ে হচ্ছে হাম, তারপরে হচ্ছে হাই দিয়ে হচ্ছে কি বলতো হারপিস, দেশে দিয়ে হচ্ছে ডেঙ্গু, বসন্ত দিয়ে বসন্ত, মাস দিয়ে হচ্ছে কি মামস, এলো দিয়ে হচ্ছে অ্যাডিনো, ভাইকে দিয়ে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, ফ্লু দিয়ে হচ্ছে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু। 8:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ইনফ্লুয়েঞ্জা দিয়ে তো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, জ্বর দিয়ে জ্বর, যেমন সর্দি জ্বর রাইনো ভাইরাস দিয়ে হয়ে থাকে, বুঝতে পারছো? সর্দি জ্বর হচ্ছে রাইনো ভাইরাস দিয়ে হয়ে থাকে। তারপরে হচ্ছে পেলো দিয়ে হচ্ছে পোলিও, পেলো দিয়ে হচ্ছে পোলিও। করোনাও কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ, আমরা বলি তো করোনা ভাইরাস, তাই না? আমরা বলি তো কি বলতো করোনা ভাইরাস। তার মানে দেখো হাই হাই, দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল, ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু। এবার অনেক সময় প্রশ্ন আসে যে এই যে বার্ড ফ্লু আর যে হচ্ছে কি বলতো যে সোয়াইন ফ্লুটা আছে, এটা কি কি দ্বারা হয় আসলে? যেমন বার্ড ফ্লুটা H5N1 দ্বারা হয়ে থাকে, H5N1 দ্বারা হয়ে থাকে, আর সোয়াইন ফ্লুটা হচ্ছে H1N1 দ্বারা হয়ে থাকে। সো এই তথ্যগুলো মনে রাখবা যে ভাইরাস গঠিত রোগ কি কি দ্বারা হয়, ভাইরাস গঠিত রোগ হচ্ছে কি কি দ্বারা হয়। ওকে, এবার আসো এই যে এই জিনিসটা, এখানেও কিছু লেখা আছে, এই শকটাও হচ্ছে পড়বা। এই শকের মধ্যে এই ওগুলাই যে আমরা এতক্ষণ যা দেখলাম ওগুলাই লেখা আছে, আরো দুই একটা হয়তো বেশি আছে আর কি, ওগুলো হচ্ছে একটু দেখবা। আর এখানে একটা জিনিস প্যাচ লাগে, ধানের টুংরো, খেয়াল করো ধানের টুংরো, এটা কি টুংরো ভাইরাস দ্বারা হয়। আর যদি আমরা বলি টুন্ডু, আমরা কি বলি টুন্ডু, এটা হয় গমে, এটা কি দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা হয়। এটা কি দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা হয়। তাহলে দেখো ধানের টুংরো, এটা টুংরো ভাইরাস দ্বারা হয়, আর গমের টুন্ডু এটা কি দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা হয়। তাহলে কোনটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা, কোনটা? কোনো স্লাইড দেওয়া হবে না, আমি যা দেই সেটা বলে দিই, স্লাইড পেইড ব্যাচেও দেওয়া হয় না, নোট দেওয়া হচ্ছে, নোট পড়বা। ঠিক আছে, নোট দেওয়া হচ্ছে, নোট পড়বা। আর আজকেও সবাই নোট পোস্ট করবা, যাদের নোটটা সুন্দর হবে আগামীকাল বিজয়ী ঘোষণা করা হবে, সে কত টাকা পাবা? 200 টাকা পাবা। আর গতকালের নোট বিজয়ীর নাম আমি আজকে ঘোষণা করব। ওকে, নোট বিজয়ীর নাম আজকে ঘোষণা করব। তাহলে দেখো এই যে এগুলো ভালো করে একটু পড়বা, তামাকের মোজাইক, সিমের মোজাইক, টমেটোর বুশিট্যান্ট, ক্যাপোসিসার কমা। ওকে,
এটা আরেকটা গুরুত্বপূর্ণ আছে, এই যে কলার বাঞ্চিটপ, এটা বেশি আসে যে বাঞ্চিটপ রোগ কোথায় হয়, কলায় হয়। বাঞ্চিটপ রোগ কোথায় হয়, কলায় হয়। ওকে, এবার আসো যে এই ভাইরাসগুলো সম্পর্কে একটু করে রিডিং দিবা। ইবোলা ভাইরাস, জিকা ভাইরাস, নিপা ভাইরাস। শোনো, একটা জিনিস ভালো করে মনে রাখবা, যে তোমাকে যদি তুমি দেখবা যে প্রাণী ভাইরাসগুলো খুব ক্ষতিকর, মানে ডেঞ্জারাস রোগ সৃষ্টি করে, এগুলো সব হচ্ছে কি জানো, সব হচ্ছে তোমার আরএনএ ভাইরাস। সব হচ্ছে কি আরএনএ ভাইরাস এবং এক সূত্রক আরএনএ। কি বলছি, যে সকল প্রাণী ভাইরাসগুলো ডেঞ্জারাস রোগ সৃষ্টি করে তারা হচ্ছে আরএনএ ভাইরাস এবং হচ্ছে এক সূত্রক এবং হচ্ছে এক সূত্রক এবং হচ্ছে এক সূত্রক এবং হচ্ছে কি বলতো এক সূত্রক। তাহলে দেখো যে এই যে ইবোলা এক সূত্রক আরএনএ, জিকা দেখো আরএনএ ভাইরাস, তারপরে নিপা ভাইরাস আরএনএ ভাইরাস। মজার ব্যাপার না, যে মজার ব্যাপার দেখছো। তারপরে দেখো সার্স, এটাও আরএনএ ভাইরাস। তারপরে দেখো চিকনগুনিয়া আরএনএ ভাইরাস, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এগুলো আরএনএ ভাইরাস। মানে যে সকল প্রাণী ভাইরাস গুলো খুব ডেঞ্জারাস, মারাত্মক রোগ সৃষ্টি করে, তারা সবাই আরএনএ ভাইরাস। তাহলে এগুলোও নোটে তুলবা। তারপরে হচ্ছে কি এগুলাও নোটে কিন্তু তুলবা, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তারপরে চলো আমরা ভাইরাসের উপকারিতা সম্পর্কে যদি হচ্ছে একটু জানার চেষ্টা করি, যে ভাইরাসের উপকারিতাগুলো আসলে কি কি। কিছু ভাইরাস দ্বারা হচ্ছে কিছু রোগের প্রতিষেধক তৈরি হয়, কিছু ভাইরাস দ্বারা কিছু রোগের হচ্ছে প্রতিষেধক তৈরি হয়, আর কিছু ভাইরাস দ্বারা হচ্ছে কিছু তোমার ওষুধ তৈরি হয়। প্রতিষেধক মানে কি, ভ্যাকসিন, আর ওষুধ মানে তো বোঝোই যে ওষুধ তৈরি হয়। সো এটা একটু তোমরা দেখবা যে ভাইরাস দ্বারা কি কি হচ্ছে ভ্যাকসিন বা হচ্ছে প্রতিষেধক, এটা নোট ডাউন করবা বই থেকে। ভ্যাকসিন আর হচ্ছে ঔষধ কি কি তৈরি করা হয়, এটা হচ্ছে নোট ডাউন করবা, যে ভাইরাস দ্বারা কোন কোন রোগের ঔষধ আর হচ্ছে কি কি ভ্যাকসিন তৈরি করা হয়। তারপরে যে টিউলিপ ফুল, যে তোমরা হচ্ছে যে টিউলিপ ফ্লাওয়ারের কথা জানো, টিউলিপ ফ্লাওয়ারের যে হচ্ছে বর্ণ বৈচিত্র্যটা, সেটা কি দ্বারা তৈরি হয়, ভাইরাস দ্বারা তৈরি হয়। সব দাগ হচ্ছে ভাইরাস দ্বারা তৈরি হয়। ওকে, এগুলো হচ্ছে তাহলে এই তিনটা উপকারিতা হচ্ছে আমরা পড়বো। ভ্যাকসিন কি কি দ্বারা, এটা নোট ডাউন করে পোস্ট করবা। ঔষধ কি কি তৈরি হয়, টিউলিপ ফ্লাওয়ারের হচ্ছে বর্ণ বৈচিত্র্যটা। তারপরে দেখো হেপাটাইটিস, এত কিছু পড়ার দরকার নাই, এত কিছু পড়ার দরকার নাই, জাস্ট এখান থেকে পড়বা যে হেপাটাইটিস একটা ভাইরাস ঘটিত রোগ এবং হচ্ছে কি এইটা লিভার প্রদাহ। ঠিক আছে, এইটা হেপাটাইটিস মানে কি বলতো, লিভার প্রদাহ, একটা ভাইরাস ঘটিত রোগ। এবং হেপাটাইটিস মানে আলটিমেটলি কি বলতো, লিভার প্রদাহ। এবং এটা শনাক্ত করা হয় কি দ্বারা, HBsAg, এই ট্রিটমেন্টটা দ্বারা এটাকে শনাক্ত করা হয়। আজকের ক্লাস ইউটিউবে যাবে না তো, ঠিক আছে। আর এই যে আমি তোমাদেরকে প্রথম দিনই বলছি যে উপস্থিতি ভালো না হলে আমি ক্লাস বন্ধ করে দিব। এই যে আজকের ক্লাস প্রায় অর্ধেক শেষ, 257 জন হয়ে গেছে। গতদিন লাস্ট পর্যন্ত ক্লাস করছো 300 জন। এরকম করে যদি উপস্থিতি ডাউনগ্রেড করে আমি বন্ধ করে দিব। এটা একদম যেদিন এই ফ্রি কোর্সটাকে লঞ্চ করছি ওই দিনই তোমাদেরকে বলে দিছি যে যদি উপস্থিতি ডাউনগ্রেড করে আমি বন্ধ করে দেবো সার্ভিস। কারণ ফ্রি সার্ভিস দিচ্ছি, সেটা যদি নিতে না চাও তাহলে তো আমার 2-4 জন স্টুডেন্টকে পড়ায় লাভ নাই। ঠিক আছে, HBsAg এটা যদি পজিটিভ হয় তাহলে হেপাটাইটিস হচ্ছে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, আর এই যে হেপাটাইটিস সি আছে, ঠিক আছে, এটাকে তুষের আগুন বলা হয়। হেপাটাইটিস যে হচ্ছে সি, এটাকে তুষের আগুন। আমি জাস্ট যে ইনফরমেশন গুলো পড়াচ্ছি এই ইনফরমেশন গুলো হচ্ছে লিখবা, যে হেপাটাইটিস লিভার প্রদাহ ভাইরাস ঘটিত রোগ, HBsAg পজিটিভ হলে হেপাটাইটিস আক্রান্ত ধরা হয়। হেপাটাইটিস সি কে তুষের আগুন বলা হয়, এটা বি অপেক্ষা মারাত্মক। 3টা লাইন গেল। লাস্ট পয়েন্ট, এটার জন্য একটা ভ্যাকসিন ইউজ করা হয়, নাম হচ্ছে কি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ওকে, শেষ। লাস্ট পয়েন্ট, এটার জন্য একটা ভ্যাকসিন ইউজ করা হয়, এটার নাম হচ্ছে কি বলতো, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ওকে,
এটা চলে গেল আমাদের, হেপাটাইটিস গেল। ডেঙ্গু, ডেঙ্গু থেকে কি কি মনে রাখবা? এটা একটা ফ্ল্যাভি ভাইরাস, তাই না? ডেঙ্গু হচ্ছে কি একটা ফ্ল্যাভি ভাইরাস, ডেঙ্গু হচ্ছে একটা ফ্ল্যাভি ভাইরাস। ডেঙ্গু এটা কি মশা দ্বারা হয়? এডিস মশা না, মশকি দ্বারা হয়, মানে মহিলা মশা আর কি। এডিস মশকি দ্বারা হচ্ছে সাধারণত হচ্ছে ডেঙ্গু হয়ে থাকে। এডিস অ্যালবোপিক্টাস, তারপরে হচ্ছে এডিস অ্যাজেপ্টি, এই দুইটা মশকি দ্বারা হচ্ছে এইটা হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের টেম্পারেচার কত থাকে? 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। 103 থেকে 105 ডিগ্রি হচ্ছে কি বলতো ফারেনহাইট হয়ে থাকে। এটার শনাক্তকরণের পদ্ধতি কি? এনএস অন টেস্ট বলা হয়, নন স্ট্রাকচারাল প্রোটিন। নন স্ট্রাকচারাল প্রোটিন এই পরীক্ষায় আইজিজি এবং আইজি ইমিউনোগ্লোবিন জি আর ইমিউনোগ্লোবিন এম, এই দুইটা যদি স্বাভাবিকের চেয়ে পরিমাণে বেশি পাওয়া যায় তখন ডেঙ্গু আক্রান্ত বলে হচ্ছে ধরে নেওয়া হয়। ডেঙ্গু আক্রান্ত বলে কি বলতো ধরে নেওয়া হয়। মানে স্বাভাবিক যদি 100 থাকে তাহলে তোমার ডেঙ্গু হলে এদের পরিমাণ হচ্ছে তোমার 400 হয়ে যায়, মানে 4 গুণ বেড়ে যায়, 400 হয়ে যায়। এর বাইরে হচ্ছে প্লেটিলেট, প্লেটিলেট যদি 1.5 লক্ষের নিচে নেমে আসে ডেঙ্গু আক্রান্ত, ঠিক আছে। তারপরে সেল কালচার করেও ডেঙ্গু শনাক্ত করা হয়। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো যে ফ্ল্যাভি ভাইরাস এডিস মশকি দ্বারা হয়, 103 থেকে 105, এনএস অন টেস্ট, তারপর হচ্ছে আইজিজি আর হচ্ছে কি বলতো আইজিএম, এদের পরিমাণ হচ্ছে বেড়ে যায়। এর বাইরে 1.5 লক্ষের নিচে নেমে গেলে সেরোলজি টেস্টের মাধ্যমে ওইগুলো শনাক্ত করা যায়। এবার আসো পেপের রিং স্পট ভাইরাস বা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস। এই ক্লাসের নোট দেওয়া হবে, তো ক্লাসের নোট দেওয়া হবে, ক্লাস করো আগে, ক্লাসের নোট দেওয়া হবে। পাপায়া রিং স্পট ভাইরাস, ওকে। তাহলে চলো আমরা পাপায়া রিং স্পট ভাইরাসটা নিয়ে হচ্ছে কথা বলি। এটা হচ্ছে এফিড জাতীয় পতঙ্গ দ্বারা হয়। এফিড জাতীয় পতঙ্গ কি কি? অ্যাপ্লাস গসিপি, মাইজাস পার্সিকি। অ্যাপ্লাস গসিপি, মাইজাস পার্সিকি। এই রোগটা তোমার পেঁপের পাশাপাশি লাউ, কুমড়া, শশাতেও হয়। তবে দুইটা জাত উদ্ভাবন করছে, একটার নাম হচ্ছে রেইনবো আর একটা সানাপ। একটা নাম হচ্ছে রেইনবো আর একটা সানাপ। এই দুইটা জাত হচ্ছে পিআরএসভি প্রতিরোধী। আর এই পাপায়া রিং স্পট ভাইরাস বা পিআরএসভি এইটা দ্বারা হচ্ছে, এইটা যদি কোনো উদ্ভিদকে আক্রান্ত করে তার ফলন 90% কমে যায়। কোনো পেঁপে গাছকে আক্রান্ত করলে তার ফলন হচ্ছে কি বলতো 90% হচ্ছে কমে যায়। তাহলে দেখো এফিড জাতীয় পতঙ্গ দ্বারা হচ্ছে এটা হয়ে থাকে। আর এটা কি বলছি বলতো? অ্যাপ্লাস গসিপি, মাইজাস পার্সিকি, এই দুইটা পতঙ্গ। তারপরে পিআরএসভি কোনো ভাইরাস উদ্ভিদকে আক্রান্ত করলে 90% ফলন কমে যায়। দুইটা জাত আছে, একটা হচ্ছে রেইনবো আর একটা সানাপ, যারা হচ্ছে কি বলতো পিআরএসভি প্রতিরোধী। ঠিক আছে, পিআরএসভি প্রতিরোধী, পিআরএসভি প্রতিরোধী। এই হচ্ছে আমাদের ভাইরাস। ভাইরাস শেষ। ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া 20 মিনিট লাগবে। ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া হচ্ছে 20 মিনিট লাগবে। ঠিক আছে, ব্যাকটেরিয়া আর হচ্ছে ম্যালেরিয়া কয় মিনিট লাগবে? 20 মিনিট লাগবে। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং হচ্ছে কমেন্ট করে জানায় দাও। হচ্ছে সবাই ক্লিয়ার কিনা? ভাইয়াকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও। আমাদের ভাইরাস শেষ। ঠিক আছে, শেষ। ওই যে হিমেল রয় একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে পেপেইন বা মিষ্টতা হ্রাস করে। হ্যাঁ, পেঁপেতে পেপেইন থাকলে সেটা বেশি মিষ্টি হয়। ঠিক আছে, আর হচ্ছে তোমার পেপেইন যদি কমে যায় তাহলে মিষ্টতা হচ্ছে কমে যায়। বুঝতে পারছো? ওকে, দ্রুত চলে আসো। ওকে, সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং হচ্ছে কমেন্ট করে জানাও যে সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে সবাই ক্লিয়ার কিনা। এই ক্লাসের নোটটা পাবা হচ্ছে বায়োলজি কিলার্স টেলিগ্রাম চ্যানেলে। দেখো কমেন্ট সেকশনে বায়োলজি কিলার্স টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশনে। নগ্নবীজির এক্সাম কালকে কতক্ষণ পর্যন্ত দেওয়া যাবে? নগ্নবীজির এক্সাম কবে? নগ্নবীজির এক্সাম কি আজকে? আজকে তো উদ্ভিদ সহায়ক তত্ত্বের এক্সাম শুরু হবে।
নোট পাবা এই যে কমেন্ট সেকশনে দেখো বায়োলজি কিলার্স টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, এই লিংকে হচ্ছে নোট পাবা, এই লিংকে হচ্ছে নোট পাবা, এই লিংকে হচ্ছে নোট পাবা। ওকে, তারপরে চলো আমরা ব্যাকটেরিয়াতে যাই। ওকে, সো এই যে ব্যাকটেরিয়ার যে ইতিহাসটা, এখান থেকে আমরা ইতিহাস পড়বো না, আর 20টা মিনিট ওয়েট করো, ক্লাস শেষ হয়ে যাবে। আমরা ব্যাকটেরিয়া থেকে দেখে আসলে কি কি পড়বো। ব্যাকটেরিয়া থেকেও খুব কম পড়বো, ম্যালেরিয়া থেকেও খুব কম পড়বো, যতটুকু লাগে আর কি। ভাইরাস থেকে একটু বেশি পড়তে হয়। তার আগে একটা বিষয় খেয়াল করো যে আগামীকাল আমাদের রাত 9:45 হচ্ছে, রাত 9:45 জিএসটি ক্র্যাশ কোর্স লঞ্চ হবে। ক্র্যাশ কোর্স লঞ্চ হবে অল সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে 10টা, অধ্যায়ভিত্তিক এক্সাম থাকবে হচ্ছে 10টা, তারপরে হচ্ছে সাবজেক্ট ফাইনাল থাকবে হচ্ছে 10টা, সাবজেক্ট ফাইনাল 10টা না 4টা, মডেল টেস্ট থাকবে 5টা, মডেল টেস্ট হচ্ছে 5টা, আর এর বাইরে 8টা পেপার, 4 × 8টা, 4 × 8টা, 4 × 8টা হচ্ছে ম্যারাথন ক্লাস হবে। ম্যারাথন ক্লাস, ডাউট সলভ ফিচার পাবা, এই সব কিছু পাবা লেস দ্যান 300। এটা হচ্ছে 300 টাকারও কম হবে এটার ফিটা। তোমরা শেষ সময়ে ভাইয়ের উপর ভরসা করে হচ্ছে ভর্তি হয়ে যাও এই কোর্সটাতে। আর তোমাদের যে ফ্রি সার্ভিস চলতেছে সেটা চলবে, সমস্যা নাই, তোমাদের যে ফ্রি সার্ভিস চলতেছে সেটা চলবে। অল সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্টের 10টা কম্বাইন্ড এক্সাম সুন্দর করে রুটিন করে দিয়ে 10টা এক্সাম নিয়ে আমরা টোটাল সিলেবাসটাকে রিভিশন দিব। এরপরে সাবজেক্ট ফাইনাল হবে, মডেল টেস্ট হবে। বায়োলজি ফার্স্ট পেপারের জন্য ম্যারাথন ক্লাস, ফিজিক্সের জন্য ম্যারাথন ক্লাস, কেমিস্ট্রির জন্য ম্যারাথন ক্লাস, ম্যাথের জন্য ম্যারাথন ক্লাস, এরকম 8টা ম্যারাথন ক্লাস। এবং মডেল টেস্ট গুলাতে গিয়ে তোমরা বাংলা ইংরেজিও অ্যান্সার করতে পারবা। যারা ম্যাথ অ্যান্সার করতে চাও না তারা বাংলা ইংরেজিও হচ্ছে অ্যান্সার করতে পারবা। এই সব কিছু পাবা মাত্র 300 টাকার কমে। আগামীকাল রাত 9:45 হচ্ছে চলে আসবা, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার আসো আর ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যে যাই, যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আসলে আমরা কি কি পড়বো। ফার্স্ট অন দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে তোমার আদিকোষী, এককোষী হচ্ছে একটা জীব, তাই তো? ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী বা এককোষী একটা জীব। ব্যাকটেরিয়া আদিকোষী বা হচ্ছে এককোষী একটা জীব। তারপরে দেখো এদের যে কোষ প্রাচীরের প্রধান উপাদান সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকন, তারপরে হচ্ছে তোমার মুরামিক অ্যাসিড, পেপটিডোগ্লাইকন, মুরামিক অ্যাসিড, টিকোয়িক অ্যাসিড, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান। এরা -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এরা বাঁচতে পারে। -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ব্যাকটেরিয়া গুলো কি পারে বলতো? বাঁচতে পারে। এবং এরা ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল। ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল। আজকে আমি ক্লাসও রেকর্ড রাখবো না, ডিলিট দিয়ে দিব আমি। সংবেদনশীল। তাহলে দেখো আমরা ব্যাকটেরিয়ার কি কি বৈশিষ্ট্য পড়ছি। আদিকোষী বা এককোষী জীব, পেপটিডোগ্লাইকন, মুরামিক অ্যাসিড, -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাঁচতে পারে। তারপরে ফাজ ভাইরাসের প্রতি এরা কি সংবেদনশীল। আজকে আমি ক্লাসও ডিলিট দেবো, জানো আমি পেইড ব্যাচের ক্লাসও ডিলিট দেই, উপস্থিতি কম থাকলে। পরের দিন সোজা হয়ে যাবা, তারপরে আবার সবাই ক্লাসে আসবা। ওকে, তারপরে দেখো এরপরে হচ্ছে আমরা কি দেখব, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য দেখলাম। এরপরে হচ্ছে আমরা কিছু জিনিস দেখি। এই ব্যাকটেরিয়ার গঠনটা একটু দেখবা, লেস ইম্পর্টেন্ট বাট পড়বা, এটা নোটে ইনক্লুড করবা। লেস ইম্পর্টেন্ট বাট পড়বা,
ঠিক আছে, বাংলা ইংলিশ মিক্সড, লেস ইম্পর্টেন্ট বাট হচ্ছে পড়বা। ওকে, এইটা গেল, এগুলো দরকার নাই, শ্রেণী বিভাগ ট্রেণী বিভাগ এগুলো পড়ার দরকার নাই। হচ্ছে এত পড়া। এই যেটা ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, ভেরি 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 ইম্পর্টেন্ট। চলো দেখি এখানে কি কি আছে অর্থনৈতিক গুরুত্বের মধ্যে। অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লোস্ট্রিডিয়াম, এরা সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করে। তোমাকে পরীক্ষায় এই প্রশ্নটাই দিবে। তারপরে দেখো রাইজোবিয়াম, সিম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে। নাইট্রোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টর, এরা নাইট্রিফিকেশনে ভূমিকা পালন করে। এই পয়েন্টগুলো এখানে আসলে বোঝানোর মতো তেমন কিছু নাই। এখানে যে পয়েন্টগুলো আছে ভেরি 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 ইম্পর্টেন্ট। মনে করো ব্যাকটেরিয়া থেকে একটা প্রশ্ন আসলে এখান থেকে দেওয়ার চান্স বেশি। যেমন লাস্ট ইয়ারে কৃষির প্রশ্ন আসছিল, ক্লোস্ট্রিডিয়ামের সাহায্যে পাটের আঁশ ছাড়ানো হয়। ক্লোস্ট্রিডিয়ামের সাহায্যে হচ্ছে পাটের আঁশ ছাড়ানো হয়। ভাই তোমাদের যত প্রশ্ন আছে আমাকে ক্লাস শেষ করতে দাও, আমি ক্লাস শেষে উত্তর দিব। এখন আমাকে পড়াইতে দাও, ক্লাসের মাঝে প্রশ্ন করো না। ম্যাগনেটিক ফাইল কি করবা, এটা কি করবা, ওটা কি করবা, আমি সব প্রশ্নের অ্যান্সার ক্লাসের শেষে দিব। এই বিষয় নিয়ে ক্লাসের বাইরে একটা কমেন্টও করবো না। একটা কমেন্ট করলে আমি ব্লক করব। ক্লাসের বাইরে একটা কমেন্ট করলে আমি ব্লক করব, আমাকে পড়াইতে দাও। ওকে, তাহলে দেখো এই উপকারিতাটা হচ্ছে খুব ভালো করে হচ্ছে কিন্তু আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে। এটা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এর বাইরে এটা হচ্ছে তোমার এই যে এই জায়গাটায় একটু পড়তে হবে আকৃতি অনুযায়ী। সর্পিলাকার বা স্পাইরিলামের এক্সাম্পল হচ্ছে স্পাইরিলাম মাইনাস, কোমাকৃতি ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরা, ঠিক আছে। হাইফা বা অনুসূত্রাকার স্ট্রেপ্টোমাইসিস, তারকাকার স্টেলা এসপি। এই চারটা ব্যাকটেরিয়ার প্রকারভেদ পড়বা। এই চারটা ব্যাকটেরিয়ার স্পাইরিলাম মাইনাস, ভিব্রিও কলেরা, স্ট্রেপ্টোমাইসিস আর হচ্ছে কি বলতো স্টেলা এসপি, স্টেলা এসপি। ওকে, এটা হচ্ছে আমাদের হয়ে গেল। তাহলে এটা আমাদের হয়ে গেল, এগুলো দরকার নাই। এই যে দেখছে টুন্ডু, একটু আগে বললাম না টুন্ডু, যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ট্রাইটিসি। যাই হোক, এখান থেকে পড়ার দরকার নাই, গুচ্ছে এগুলো হচ্ছে আসে না। ওকে, তারপরে দেখো কিছু অপকারিতা আছে। অপকারিতাগুলো কি কি? কিছু ব্যাকটেরিয়া ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, মানে আমরা যে ওই কৌটাজাত খাবার যেগুলো খাই, বিশেষ করে স্টিলের কৌটাজাত যে খাবার, ওই খাবারের মধ্যে যদি ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়াটা ঢোকে তাহলে সে মাইকোটক্সিন তৈরি করে বা নিউরোটক্সিন তৈরি করে। এই টক্সিনটা আমাদের নার্ভে গিয়ে মানুষকে মেরে ফেলতে পারে। এটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, বুঝতে পারছো? আর এই ঘটনাকে বোটুলিজম বলা হয়। কোলিফর্ম ব্যাকটেরিয়া পানি দূষিত করে। তারপরে ডিসালফোভিব্রিও লোহার পাইপে ক্ষত সৃষ্টি করে। ওকে, এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করিবে তোমরা। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের। এরপর আসো ধানের ব্লাইট, মানুষের কলেরা। দুইটা তথ্য, ধানের ব্লাইট হয় জ্যান্থোমোনাস, কই গেলি রে, জ্যান্থোমোনাস অরাইজা দ্বারা, আর মানুষের কলেরা হয় ভিব্রিও কলেরা দ্বারা। ভিব্রিও কলেরা দ্বারা, এটা হচ্ছে কিন্তু একটা, ভিব্রিও কলেরাটা হচ্ছে কি গ্রাম নেগেটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ মানে কি? যারা অ্যালকোহল সলিউশনে ভায়োলেট রং ধারণ না করে লাল রং ধারণ করে তাদেরকে গ্রাম নেগেটিভ বলা হয়। তোমরা হচ্ছে গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, এইটার হচ্ছে এক্সাম্পল গুলো একটু পড়তে পারো। এটা নোটের মধ্যে লিখবা, গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভের হচ্ছে এক্সাম্পল গুলো, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, আর 5-7 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে ব্যাকটেরিয়া চলে গেল, এবার আসো ম্যালেরিয়া। ওকে, দেখো ম্যালেরিয়া, ম্যালেরিয়ার 3টা স্টেপ আছে। এই 3টা স্টেপে হচ্ছে আকামগুলো সংগঠিত হয়। এই 3টা স্টেপ বুঝতে পারছো? এই জ্বরের টেম্পারেচারটা মনে রাখবা যে ম্যালেরিয়া জ্বরের টেম্পারেচার 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে ক্লাসটা ডিলিট হবে আজকে। তাহলে দেখো যে 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হচ্ছে কি হয়ে যায় বলতো, জ্বর হয়ে যায়। এই তথ্যগুলো হচ্ছে মনে রাখবা। ওকে।
তারপরে আসো এই ম্যালেরিয়া রোগের চিকিৎসা। এই যে ক্লোরোকুইন, বাংলাদেশের ম্যালেরিয়া এটা প্রতিরোধী। কুইনাইন সিনকোনা গাছের বাকল থেকে তৈরি করা হয়। আর্টিমিসিন, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এটি প্রতিরোধী। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা মস্কুইরিক্স আরটিএসএস। মস্কুইরিক্স আরটিএসএস, এই 4টা লাইন। যে ক্লোরোকুইন বাংলাদেশে ম্যালেরিয়া জীবাণু এটি প্রতিরোধী। কুইনাইন মূল ঔষধ যা সিনকোনা গাছের বাকল থেকে তৈরি করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আর্টিমিসিন, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এটি প্রতিরোধী। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা মস্কিরিক্স আরটিএসএস। তোরা আর ক্লাস করবি কি? ক্লাসের অর্ধেক সময় কমেন্ট করস ভাই পিডিএফ কই পাবো, অর্ধেক সময় কমেন্ট করস ম্যাগনেটিক ফাইল কোনটা, অর্ধেক সময় কমেন্ট করস ভাই আপনি যেটা পড়াইছেন এটা দিবেন নাকি। এগুলা করতে করতেই তোদের ক্লাস শেষ। মুঝে মাফ করো, মুঝে মাফ করো। ওকে, আমি বলছি ক্লাস শেষে বলে দিব। এবার আসো ম্যালেরিয়া, জ্বর এবং জীবাণু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখি, তোমরা তো পড়ে আসছো আমি ভাবি, ফ্যামিলি মেকার। আমি একটু অন্যভাবে হচ্ছে তোমার সহজ করে দিচ্ছি যে এটা আসলে কি, আমি অন্যভাবে পড়াবো। দেখো প্লাজমোডিয়াম ওভালি, তোমরা যারা ক্রিকেট খেলা দেখো, ইংল্যান্ডের বিখ্যাত একটা ক্রিকেট খেলার স্টেডিয়াম আছে, নাম হচ্ছে ওভাল। ইংল্যান্ডের বিখ্যাত একটা ক্রিকেট খেলার স্টেডিয়াম আছে, নাম হচ্ছে ওভাল। তো ইংল্যান্ডের মানুষজনদেরকে আমরা কি বলি? ইংরেজ বলি, তাই না? ইংল্যান্ডের মানুষজনদেরকে আমরা কি বলি বলতো? ইংরেজ বলি। আর এই যে ইংল্যান্ডের মানুষজন যারা আছে, যারা ইংরেজরা কিন্তু একটু শান্ত শিষ্ট মৃদু স্বভাবের হয়, তাই না? ঠিক আছে, তোমার শান্ত শিষ্ট এবং মৃদু স্বভাবের হয় ইংরেজরা। আচ্ছা, ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন? 16 জন। নানান সময় নানান স্কোয়াড থাকে। দেখবা যে বলে যে ইংল্যান্ড সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট দলের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তাই না? তাহলে দেখো তো প্লাজমোডিয়াম ওভালি কোন দেশের? ইংল্যান্ডের ক্রিকেট খেলার স্টেডিয়াম। ইংল্যান্ডের মানুষজন শান্তশিষ্ট মৃদু স্বভাবের। এই দেখো রোগের নাম কি? মৃদু। ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন? 16 জন। শেষ। প্লাজমোডিয়াম ওভালি ইংল্যান্ডের ক্রিকেট খেলার স্টেডিয়াম। ইংল্যান্ডের মানুষজন শান্তশিষ্ট মৃদু স্বভাবের। ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন? 16 জন। সুন্দর হয়ে গেল। স্কোয়াডে থাকে কতজন? 16 জন। যার যেটা ভালো লাগে সেটা মনে রাখো। অমিভাবী ফ্যামিলি মেকার দিয়ে সুপ্ত অবস্থা মনে রাখা যায় না, ঠিক আছে? অমিভাবী ফ্যামিলি মেকার দিয়ে সুপ্ত অবস্থা মনে রাখা যায় না। যার যেটা ভালো লাগে সে সেভাবে মনে রাখো। এবার আসো প্লাজমোডিয়াম ভাইভেক্স, ঠিক আছে? খেয়াল করো, ভাইভেক্স, ভ ব ব ব, খেয়াল করো, যেটাই ভাইভেক্স সেটাই বিনাইন, সেটাই 12, সেটাই 20। খেয়াল করছো? যেটাই ভাইভেক্স সেটাই বিনাইন সেটাই 12, সেটাই কি বলতো? ওকে, 20। তাহলে দেখো ভাইভেক্স, বিনাইন, 12, 20। তার মানে প্লাজমোডিয়াম ভাইভেক্স কি? ভ ব ব ব। দেখো প্লাজমোডিয়াম ভাইভেক্স, বিনাইন, 12, 20। বিনাইন, 12, 20। ওকে, এবার আসো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। কি বলছি? পারাম শেষে কি আছে? ম দিয়ে ম্যালিগন্যান্ট। ম দিয়ে কি আছে বলতো? ম্যালিগন্যান্ট, ঠিক আছে? ম দিয়ে কি বলতো? ম্যালিগন্যান্ট। ম দিয়ে কি বলতো? ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট। ওকে, এইদিকে আমরা পরে যাচ্ছি। এবার আসো প্লাজমোডিয়াম ম্যালেরি। মনে রাখবা এই আকাইমাটা বাংলাদেশে হয়, ঠিক আছে? এই আকাইমাটা বাংলাদেশে হয়, বুঝতে পারছো? বাংলাদেশে যেটা হয় সেটা সবকিছু বেশি। দেখো সৃষ্ট জ্বরের প্রকৃতি 72 ঘন্টা, বাকিগুলো সব 48 ঘন্টা। এর সুপ্ত অবস্থা বেশি, 18 থেকে কত দিন? 40 দিন। তার মানে এই যে আকাইমাটা বাংলাদেশে হয় এর সবকিছু বেশি বেশি। কোয়ার্টার ম্যালেরি 72 ঘন্টা, 18 থেকে কত দিন বলতো? 40 দিন। 18 থেকে কত দিন বলতো? 40 দিন। বুঝতে পারছো? 40 দিন। এবার আসো, তোমার বাকি আছে কয়টা? একটা। তুমি প্লাজমোডিয়াম ওভালি শিখে ফেলছো ক্রিকেট খেলা দিয়ে, ভাইভেক্স শিখে ফেলছো ভ ব ব ব দিয়ে, তারপর প্লাজমোডিয়াম ম্যালেরি শিখে ফেলছো বাংলাদেশে হয় আকাইমাটা। আর বাকি আছে কয়টা? একটা। এটা কত? 8 থেকে কত দিন? 15 দিন। আর দেখো সৃষ্ট জ্বরের প্রকৃতি সব 48 ঘন্টা, আর একটা শুধু বেশি, সেটা কত বলতো? 72 ঘন্টা। একটা শুধু বেশি, সেটা কত ঘন্টা? 72 ঘন্টা। এবার বলো, অমিভাবী ফ্যামিলি মেকার দিয়ে কি সুপ্ত অবস্থা মনে রাখা যায়? ওকে,
তাহলে হয়ে গেল, ওভালি গেল, ভাইভেক্স গেল। আর ম্যালেরিটা কিভাবে মনে রাখবা? ম্যালেরির সবকিছু বেশি বেশি। কেন বেশি? এটা বাংলাদেশে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এটা হচ্ছে চলে গেল। ওকে, শেষ। এবার আসো আমরা একদম আর 5 মিনিটে শেষ করে ফেলবো। এইটা এতটা ডিটেলস এটা হচ্ছে লাগে না সাধারণত গুচ্ছের জন্য। কেউ যদি ডিটেলস পড়তে চাও, এইটা ডিটেলস পড়তে চাও, বিকে ইউটিউব চ্যানেলে দেখবা সুন্দর করে হচ্ছে একদম ডিটেলস দেওয়া আছে এই ম্যালেরিয়ার জীবন চক্রটা। অনুজীবের ক্লাস থেকে হচ্ছে দেখে নিবা, একদম ডিটেলস দেওয়া আছে এটা। কিন্তু যতটুকু গুচ্ছের জন্য লাগবে সেটা আমি তোমাদেরকে পড়াচ্ছি। আর কেউ যদি বলো যে এটা ডিটেলস পড়তে চাও, তাহলে বিকে ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে দেখে নিবা। এবং আমি বলে দিচ্ছি, তুমি এইটা দিয়ে হচ্ছে কি করতে পারবা? আরেকজনকে পড়াইতে পারবা। মানে তুমি যদি এই বিকে ইউটিউব চ্যানেলের এই লাইফ সাইকেলের ভিডিওটা দেখো, তুমি আরেকজনকে পড়াইতে পারবা। মানে এটা এতটা ইজি করে পড়ানো হয়েছে। এবং এবার তোমার প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, তুমি আরেকজনকে পড়াইতে পারবা। বিশ্বাস না হলে ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও। বাট আমাদের হচ্ছে এত লাগবে না, বুঝতে পারছো? আমাদের এত লাগবে না, আমাদের যতটুকু লাগবে সেটুকু আমরা গুচ্ছের জন্য পড়তেছি। খেয়াল করো, এটা 2 জায়গায় হয়, মানব দেহে অযৌন চক্র, মশকির দেহে যৌন চক্র। এই কারণে মানব দেহকে বলা হয় হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট বা হচ্ছে মধ্যবর্তী পোষক। মানব দেহকে বলা হয় ইন্টারমিডিয়েট বা হচ্ছে মধ্যবর্তী পোষক। আর মশকির দেহকে বলা হয় ডেফিনেটিভ বা বাধ্যতামূলক। ডেফিনেটিভ বা হচ্ছে বাধ্যতামূলক পোষক। তাহলে দেখো আমরা কি বলছি, যে মানব দেহে যেটা হয় সেটাকে আমরা বলতেছি, মানুষের দেহকে ম্যালেরিয়া পরজীবীর জন্য হচ্ছে মধ্যবর্তী পোষক বলা হয়। আর হচ্ছে মশকির দেহকে ম্যালেরিয়া পরজীবীর জন্য হচ্ছে ডেফিনেটিভ বা হচ্ছে বাধ্যতামূলক পোষক বলা হয়। ডেফিনেটিভ বা বাধ্যতামূলক পোষক বলা হয়। মানব দেহের 2টা ভাগ, হেপাটিক সাইজোগানি, এরিথ্রোসাইটিক সাইজোগানি। এটা লোহিত কণিকা, এটা যকৃতে। আর মশকির দেহে 2টা ভাগ, গ্যামিটোগানি ক্রোপের ভেতরে, স্পোরোগানি ক্রোপের বহিস্থ প্রাচীরে। ওকে, এবার চলো তোমাদের গুচ্ছের জন্য যতটুকু লাগবে সেটা আমি তোমাদেরকে পড়াচ্ছি। গুচ্ছের জন্য তোমাদের যতটুকু লাগবে সেইটা আমি তোমাদেরকে পড়াচ্ছি। এই যে এটা ম্যাগনেটিক ফাইল, এইটা বায়োলজি ক্লাস ইউটিউব চ্যানেলে পাবা। দেখো কমেন্টে, সরি ইউটিউব চ্যানেল না, টেলিগ্রাম চ্যানেলে পাবা। কমেন্টে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এই ম্যাগনেটিক ফাইলটা সবাই পড়বা। আচ্ছা যাই হোক, আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাই। ওই যে অনুজীব, ওকে, এই শোনো, কেউ যদি এইটা বিকে ইউটিউব চ্যানেল থেকে পড়তে পারো, এটা সুন্দর করে পড়ে ফেলবা ইউটিউব চ্যানেল থেকে ডিটেলস। আমি বললাম তো, এটা পড়ার পর তুমি আরেকজনকে পড়াইতে পারবা, এটা যদি তুমি বিকে ইউটিউব চ্যানেলেরটা দেখো। আর হচ্ছে যতটুকু না পড়লেই নয়, এই জিনিসটুকু হচ্ছে পড়তে হবে। এইটা খেয়াল করো, যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগানি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগানি, এরিথ্রোসাইটিক সাইজোগানি। এখানে দশাগুলোর নাম লেখা আছে। স্পোরোজয়েট, মাকু আকৃতির, মানব দেহে প্রবেশকৃত প্রথম দশা, ক্রিপ্টোজয়েট, গোলাকার, সাইজন, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। এই দশাগুলোর হচ্ছে নাম পড়তে হবে, বুঝতে পারছো? এই দশাগুলোর হচ্ছে নাম পড়তে হবে। আর কেউ ডিটেলস পড়তে চাইলে ওই যে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এইটুকু নোটের মধ্যে এইটুকু ইনক্লুড করবা, নোটে এইটুকু ইনক্লুড করবা, এই সবটা ইনক্লুড করবা। এটা ম্যাগনেটিক ফাইল থেকে দেখানো। ওকে,